পর্ব ৫০৪। নেতা না অভিনেতা। যদিও কুণাল নিজের হাতিয়ারখানা বের করেই রেখেছিল, কিন্তু ভীম টুডুর মেজাজ দেখে তার পা ভারী হয়ে এলো। হাতে অস্ত্র থাকা সত্ত্বেও সে কিছুই করে উঠতে পারল না, শুধু হাঁ করে দাঁড়িয়ে রইল নীলের মুখের দিকে চেয়ে। তবে ভীমও বোকা নয়, সে খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছিল যে নীলের মুখটা ভারী মিষ্টি, এত মিষ্টি যে চিনিও হার মেনে যাবে। সে যদি খুব মন দিয়ে নীলকে খেয়াল না করে তাহলে নীলের ফাঁদে পা দিতে পারে। তাই এইবার ভীম আগের বারের থেকেও অনেকটাই বেশি সতর্ক। তবে নীলের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না, সে যেন আগের মতোই শান্ত। ভীম স্যার, দয়া করে আপনি আমাকে ভুল বুঝবেন না। সত্যিই আপনার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। আপনি তো আমাকে বাঁচিয়ে দিলেন, কিন্তু ওখান থেকে চলে যাওয়ার পর আরো একবার ডিভাইন ল্যান্ডের লোকেদের সাথে আমার দেখা হয়। একটা দীর্ঘশ্বাস ফেলে নীল আবার বলল, ওরা সত্যিই মানুষ না। আমাকে দেখা মাত্র আমার পেছনে পড়ে গিয়েছিল, আমাকে মেরে ফেলতে চাইছিল। ভাগ্য ভালো, সময় মতো কয়েকজন বন্ধু ওখানে এসে পড়ায় আমি বেঁচে যাই। ওদের জন্যই এখন আমি জ্যান্ত আপনার সামনে দাঁড়িয়ে আছি। নিষ্পাপ শিশুর মতো চোখ পিটপিট করে নীল বলে চলল, তখন আমি আরো বেশি করে বুঝতে পারলাম যে আপনি কতটা মহান। তাই আমি আমার বন্ধুদেরকে এখানে আপনার কাছে নিয়ে এসেছি, যাতে আপনার ছত্রছায়ায় ওরাও নিরাপদে থাকতে পারে। এই যুদ্ধের সাথে আমাদের কোনো লেনাদেনা নেই। আমরা তো শুধু বেঁচে থাকতে চাই, আর সেটা একমাত্র আপনার কাছে থাকলেই সম্ভব। নীলের কথা শুনে চেতন কুমার আর তার বাকি বন্ধুরা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। তাদের চোখ মুখ একেবারে থমথমে হয়ে উঠল। যদিও নীল তাদের সবাইকে বাঁচানোর কথাই বলছিল, কিন্তু নীলের হাবভাব কেমন যেন অদ্ভুত লাগলো সবার। এই কি সেই নীল যাকে তারা এতদিন ধরে চেনে? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে সেই নীল হঠাৎ অচেনা একটা লোকের সাথে এরকম পোষা কুকুরের মতো আচরণ করছে কেন? গম্ভীর মুখে নীলের দিকে তাকালেও ভীম নিজের তলোয়ারখানা নীলের বুকের উপরে রেখে কড়া গলায় বলল, তুমি যতই চালাক হও না কেন, ভেবো না আমার চিন্তাধারা বদলাতে পারবে। তোমার কি সত্যিই মনে হয় যে আমাকে ঠকানো এতটাই সহজ? ভীম টুডুর তলোয়ারের তীক্ষ্ণ ফলা নীলের চোখের সামনে চকচক করতে লাগলো। কুণাল নিজের অস্ত্রখানা শক্ত করে ধরে দাঁড়িয়েছিল। যে কোনো মুহূর্তে নীলকে বাঁচানোর প্রয়োজন পড়তে পারে, আর সেই কারণেই নিজেকে প্রতি মুহূর্তে প্রস্তুত করে চলেছিল সে। ভীম স্যার, আমার কত বড় বুকের পাটা যে আমি আপনাকে মিথ্যে বলবো? আমি তো এখানে আপনার ছত্রছায়া থাকতে এসেছি, আর যেহেতু আপনি আমাকে প্রাণে বাঁচিয়েছেন, তাই সেই ঋণটাও আমি শোধ করতে চাই। এমনিতেও এক হাতে নিলে আর এক হাতে দিতে আমি জানি, এটাই আমার নীতি। আপনি আমার জন্য অনেক করেছেন, এবার আমার পালা। প্রোফাউন্ড রিয়েলমের বাকি লোকেদের বর্তমান অবস্থান আমি জানি। আপনি চাইলে সেই ঠিকানা আমি আপনাকে দিতে পারি। কথাটা বলার সময় অস্বাভাবিক রকমের শান্ত দেখাচ্ছিল নীলকে। দেখে মনে হচ্ছিল ঝড়ের পর যেন সদ্য শান্ত হয়েছে সমুদ্র। প্রোফাউন্ড রিয়েলমের লোকেরা সবাই এক জায়গায় জড়ো হয়ে ডিভাইন ল্যান্ডের লোকেদের আক্রমণ করার কথা ভাবছে। টুডু স্যার, আপনার সামনে তো কেউ টিকতে পর্যন্ত পারবে না নিজেকে বিখ্যাত করে তোলার, কিন্তু এই এক মস্ত সুযোগ। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পরেই নীল আবার বলল, আপনি যদি আমাকে মেনে নিতে রাজি থাকেন, তাহলে আমি আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে প্রোফাউন্ড রিয়েলমের লোকেরা নিজেদের পরিকল্পনা করছে। ওদের সবাইকে মেরে এই যুদ্ধের আসল বিজেতা হবেন আপনি, আর তারপর না হয় আপনি আমাকে মেরে ফেলবেন। অন্তত আমি সবার শেষে মরতে পারবো, আর নিজের গুরুদেবের হাতে মৃত্যুবরণ করার চেয়ে বড় সৌভাগ্য আমার আর কী বা হতে পারে। কথাগুলো বলতে বলতে নীলের চোখ ভিজে উঠল। মৃদু হেসে তলোয়ারটা নিজের বুক থেকে সরিয়ে দিল সে। নীলের কথাবার্তা শুনে কুণাল হাঁ করে তাকিয়ে রইল তার দিকে। তার বন্ধু যে এত ভালো অভিনয় করতে পারে, একথা সে আজই জানতে পেরেছিল। এতক্ষণে কুণাল বেশ বুঝতে পারছিল যে নীল যথেষ্ট ঘাঘু লোক। তবে সত্যি কথা বলতে অভিনয়টা নীল বেশ ভালোই করছিল। বাইরে থেকে তাকে দেখে যতটা শান্ত মনে হচ্ছিল, ভেতরে ভেতরে সে ঠিক ততটাই ভয়ে অস্থির হয়ে উঠেছিল। তার বুকের ধুকপুকানি ক্রমাগত বেড়েই চলেছিল। নীল বারবার ভয় পাচ্ছিল যে ভীম টুডু যদি একবার তার মনের আসল কথাটা জেনে ফেলে, তাহলে তাকে মারতে 1 মিনিটও সময় নষ্ট করবে না। তবে বাস্তবিকভাবে দেখা গেল যে ভীম টুডু গণ্ডমূর্খ নয়। নীলের কথাগুলো বেশ মন দিয়ে ভাবনা চিন্তা করছিল সে। হবে নাই বা কেন? প্রোফাউন্ড রিয়েলমের যোদ্ধাদেরকে শেষ করাটা ল্যাঙ্গুয়েজ ল্যান্ডের ফার্স্ট প্রায়োরিটি। আর তাছাড়া সুমেরু ভট্টর সাথে লড়াই করে সে ইতিমধ্যেই নিজের বেশ অনেকটা সময় নষ্ট করে ফেলেছে। কাজেই এখন খুব বুদ্ধি করে না চলতে পারলে লাভের গুড় পিঁপড়েও খেয়ে যাবে। যখন এরা প্রোফাউন্ড রিয়েলমের লোকেদের অবস্থান জানে বলছে, তখন এই সুযোগটা হাতছাড়া করা উচিত হবে না। কাজেই নীলকে এখনই মারাটা ঠিক হবে কিনা সে নিয়ে আরো কিছু চিন্তা ভাবনার প্রয়োজন ছিল ভীম টুডুর। এমনিতেও ল্যাঙ্গুয়েজ ল্যান্ডের লোকেরা প্রোফাউন্ড রিয়েলমকে শেষ করবে বলেই এই যুদ্ধে এসেছে। কাজেই নীলের ওপর বিপদ রয়েছেই। ভীম টুডু নিজে হাতে তাকে মারল কিনা কি যায় আসে, কারণ ততক্ষণে হয়তো ডিভাইন ল্যান্ডের লোকেরাও জায়গা মতো পৌঁছে যাবে, আর তারপর তারাই দায়িত্ব নিয়ে নীল আর তার দলবলকে একেবারে নিশ্চিহ্ন করে দেবে। আর ভীম টুডু যেমনটা ভাবছে, বাস্তবেও তেমনটাই ঘটলে তার হারার কোনো সম্ভাবনা নেই। প্রথমে একবার নীল তাকে বোকা বানালেও এইবার তো ভীম টুডুর জয় নিশ্চিত, তাই না? তুমি যা কিছু বলছো সেসব কি সত্যি? বেশি আগ্রহের সঙ্গে প্রশ্ন করল ভীম টুডু। অবশ্যই ভীম স্যার, আপনাকে মিথ্যে বলার মতো সাহস আমার কোনো দিন হবে না। আমার মাথায় অন্য কারোর হাত থাকলেও নয়।
কারণ আপনি হলেন সব থেকে মহান। এরকম ভুল করে তাড়াতাড়ি মরার কোনো ইচ্ছে আমার নেই। নীলের অভিনয় সত্যিই প্রশংসাযোগ্য। কথাগুলো বলতে বলতে ক্রমাগত মাথা নেড়ে চলেছিল সে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমি তোমার উপর ভরসা করতে রাজি। কিন্তু এইবার যদি তুমি নতুন কোনো খেলা খেলার চেষ্টা করো, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মহান লোকেরা শিকার কি করে করে সেটা তুমি খুব ভালো করেই তখন বুঝতে পারবে। কথাটা বলে নিজের তলোয়ারখানা মাটিতে নামিয়ে রাখলো ভীম টুডু। চিন্তা করবেন না ভীম স্যার, আপনার প্রতি আমার সম্মান আর শ্রদ্ধা দুটোই গঙ্গা জলের মতো শুদ্ধ। ওতে কোনো ভেজাল নেই। আর সত্যি বলতে, আপনাকে ঠিকমতো ধন্যবাদ জানানোর সময়টুকু পর্যন্ত আমি পাইনি। সেখানে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করব কি করে? অত্যন্ত ভালো মানুষের মতো বলে চলল নীল। গম্ভীর মুখে একবার নীলের দিকে তাকালো ভীম টুডু। যদিও এই বাচ্চা ছেলেটার কথার উত্তর দেওয়ার কোনো ইচ্ছে এই মুহূর্তে তার ছিল না, কিন্তু তার মানে এই নয় যে ভীম টুডু নীলের আগেকার কথাগুলো ভুলে গিয়েছে। না, মোটেই না। নীলের চালাকি সে বরং আরো ভালো করে বুঝতে পেরেছে। কিভাবে তাদের আভ্যন্তরীণ সমস্যার সুযোগ নিয়ে একই দলের লোকেদের মধ্যে সে লড়াই লাগিয়েছে, এই কথাটা ভীম টুডু না পারবে কখনো এড়িয়ে যেতে, আর না পারবে কখনো ভুলতে। বস, এই ছেলেটার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শয়তানি বুদ্ধিতে ভর্তি। আমার তো মনে হয় আমাদের নিরাপত্তার জন্য ছেলেটার 3-4টে হাড় ভেঙে দিলেই ভালো। তখন আর ওর পালানোর কোনো সুযোগ থাকবে না। আপনি কি বলেন? মৃদু গলায় বলে উঠল বিলে। নীলকে নিয়ে সে একটু বেশিই চিন্তিত বলে মনে হলো। এত কষ্ট করার কোনো দরকার নেই। এ হলো গিয়ে প্রোফাউন্ড রিয়েলমের বাচ্চা সেপাই। এমনিতেও ওর বাঁচার সময় শেষ হয়ে আসছে। মিথ্যে কথা বলার সাহস করবে বলে তো আমার মনে হয় না। নীলের দিকে একবার কড়া চোখে তাকিয়ে বলল ভীম টুডু। একদম ঠিক বলেছেন ভীম স্যার। আমি হলাম গিয়ে বাচ্চা সেপাই। আপনাদেরকে মিথ্যে কথা বলার সাহস আমি কি করে করি? কথাটা বলে ভীম টুডুর সামনে মাথাটা যতটা সম্ভব ঝুঁকিয়ে দিল নীল। এত বড় নাটকটা করার সময় নীল যত বেশি শান্ত ব্যবহার করছিল, ততই তার দলবলের মনে সন্দেহ আরো দৃঢ় হয়ে উঠছিল। এরা ভাবতে শুরু করলো যে নীলের উপর আবার কেউ বশীকরণ টশীকরণ করেছে কিনা। এর ঠিক পরেই হঠাৎ নীল পেছন ফিরে কুণাল আর বাকিদের দিকে হাত নেড়ে বলল, তোমরা কিসের অপেক্ষা করছো? তাড়াতাড়ি এদিকে আসো। ভীম টুডু আমাদেরকে মেনে নিয়েছেন। নীলের মুখ থেকে এই কথা শোনা মাত্র চেতন কুমার আর বাকিরা একেবারে হতবাক হয়ে গেল। সবাই যে যার অস্ত্র নামিয়ে রেখে হাঁ করে চেয়ে রইল নীলের দিকে। নীলের অবস্থা দেখে তাদের ইচ্ছে করলো যে পায়ের জুতো খুলে নীলকে ছুঁড়ে মারে। তারা কখনো আশা করেনি যে নীল নিজেকে সঠিক প্রমাণ করার জন্য এতটা নিচে নামতে পারে। যদিও এইসব কিছুই নীল করছিল তাদেরই জন্য। আরে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কি দেখছো? আমি হলাম মিস্টার টুডু। চলো, তাড়াতাড়ি আমার কাছে এসো। বুক ফুলিয়ে ভীম টুডুকে নকল করার চেষ্টা করলো নীল। টুডু, মিস্টার টুডু। নীলের কাণ্ড দেখে কুণাল আর বাকিদের চোখ কপালে উঠে গেল। নীলের কাণ্ড কারখানা ক্রমশই আরো বেশি অদ্ভুত হয়ে উঠছিল। এতক্ষণে সত্যিই মনে হচ্ছিল যে নীলকে বুঝি কেউ বশ করেছে। তোমরাও নীলের মতো? তোমরাও ভবিষ্যতের কথা ভাবতে জানো? ভালোই হয়েছে যে তোমরা আমাকে খুঁজে আমার কাছে চলে এসেছো। অন্য কারোর হাতে পড়লে এতক্ষণে তোমাদের লাশটুকুও খুঁজে পাওয়া যেত না। নীলের অভিনয় দেখে ভীম টুডু বিশেষ খুশিও হয়নি, আবার খুব একটা অসন্তুষ্টও সে নয়। দেখে মনে হচ্ছিল যেন নীলের প্রতি সে খুব একটা মনোযোগ দিচ্ছে না। যদিও বড় ভাইয়ের মতো নিমেষের মধ্যেই নীলের বাকি বন্ধু বান্ধবদের জ্ঞান দিতে শুরু করলো সে। ভীম স্যার একদম ঠিক কথা বলেছেন। নীল যেন একদম ভীম টুডুর পোষা কুকুরে পরিণত হয়েছিল। তার প্রতি কথায় ভীম টুডুর প্রতি শ্রদ্ধা যেন একেবারে উথলে উঠছিল। প্রায় মিনিট 20 বিশ্রাম করার পর নীল খেয়াল করলো যে বিলে আর একটা বেশ সুন্দরী মেয়ে যথেষ্ট আহত হয়েছে। সাথে সাথে নিজের পোঁটলার মধ্যে থেকে দুটো সবুজ রঙের ওষুধ বের করে সেগুলো নীল বাড়িয়ে দিল তাদের দিকে। কি? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি একজন অ্যালকেমিস্ট। অবাক হয়ে তাকালো ভীম টুডু। তার উদ্দেশ্য যদি সঠিক হয়ে থাকে, তাহলে নীল মোটেই বাচ্চা সেপাই নয়। যতদিন ক্ষমতার লড়াই রয়েছে ততদিন নিজেদের মধ্যে দ্বন্দ্বও থাকবে। লোকে মারাও যাবে, আর যুদ্ধের জন্য আরো বেশি বেশি করে রসদেরও প্রয়োজন পড়বে। হাজার হাজার বছর ধরে এসবই চলে আসছে। তবে সেই প্রদেশের ইদানিং স্পিরিচুয়াল এনার্জি যথেষ্ট কমে গিয়েছে, আর লোক সংখ্যা একটু বেশিই বেড়ে গেছে। কাজেই ওষুধপত্রের সেখানে বড়ই অভাব। চাহিদা প্রচুর, কিন্তু যোগান প্রায় নেই বললেই চলে। যেহেতু ব্ল্যাক ফাউন্ডেশনের কাছে নানা রকমের ওষুধের সম্ভার রয়েছে, তাই তারা ডিভাইন ল্যান্ডকে ওষুধের লোভ দেখিয়ে নিজেদের আঙুলের ডগায় নাচায়। এই মুহূর্তে ডিভাইন ল্যান্ডের নিজস্ব কোনো অ্যালকেমিস্ট নেই। কাজেই তারা পুরোপুরিভাবে ব্ল্যাক ফাউন্ডেশনের উপর নির্ভরশীল। আর ব্ল্যাক ফাউন্ডেশনও তাই ওষুধের বদলে নিজেদের উদ্দেশ্য সাধন করতে তাদেরকে ব্যবহার করছে। তবে ব্ল্যাক ফাউন্ডেশন নিজেদের কথা রেখেছে। পর্যাপ্ত ওষুধ জোগালেও তারা যে অন্যায়ভাবে ডিভাইন ল্যান্ডকে ব্যবহার করছে, সেটা একটা গুরুতর অপরাধ। আসলে ভীম স্যার, সত্যি কথা বলতে কয়েকটা ওষুধ আমি তৈরি করতে পারি। আপনার কাছে আর কি বা লুকাবো? আপনি তো আমার মাথার ছাতা। আমার এই যুদ্ধে অংশগ্রহণ করার পেছনেই একটাই কারণ। এই অভিজ্ঞতা আমার জীবনে একটা গুরুতর ভূমিকা পালন করবে। আর তাছাড়া যে সমস্ত নবীন যোদ্ধারা বড় বড় দলের বিরুদ্ধে মোকাবিলা করতে চলেছে, তাদেরকে অন্তত কিছুটা হলেও তো আমি সাহায্য করতে পারবো। অদ্ভুতভাবে মাথা চুলকে কথাগুলো বলল নীল। একটা সরল হাসিতে ভরে উঠল তার মুখ।
নীলের কথা শুনে ভীমটুডু আর কিছু বলল না। তবে তার চোখে যেন অজানা এক চমক দেখা গেল। আমার মনে হয় যে এই ছেলেটা আমাদের জন্য বেশ লাভজনক বলেই প্রমাণিত হবে। ওকে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে ভবিষ্যতে আমাদের টুডু পরিবারের অনেক কাজে লাগবে। মনে মনে ভাবল ভীম টুডু। কিছুক্ষণের মধ্যেই সবাই বেশ শান্ত হয়ে এলো। যুদ্ধ শেষ হতে আর মাত্র 2 ঘন্টা বাকি। এই 2 ঘন্টার মধ্যেই গোটা পৃথিবী নরক হয়ে যাবে। ভীম টুডুও মনে মনে বেশ উত্তেজনা বোধ করছিল। যুদ্ধের শুরু থেকেই সে কেবল সময় নষ্ট করেছে। এখন বাকি সময়ের সদ্ব্যবহার করতে না পারলে এখান থেকে বেঁচে ফিরলেও তার আর কোনো সম্মান থাকবে না। তাহলে এখন কি করবে ভীম টুডু? সে কি নীলকে নিজের পরিকল্পনায় সামিল করবে? ওষুধের জন্য কি নীলকে ব্যবহার করবে ভীম টুডু? নাকি নীলের চালাকি ধরে ফেলবে সে? নীলের কাছে কি এখান থেকে বেঁচে ফেরার সত্যি কোনো উপায় আছে?